মুসলিমদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। এর ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে শুভেন্দু সরকার। এক বিজেপি নেতার কান্নার দৃশ্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ আন্দোলন করতেছে। শুভেন্দু অধিকারীকে গণধুলাই করে মিঠুন চক্রবর্তী, অন্যদিকে থালাপতি বিজয়, মমতা ব্যানার্জি নতুন ষড়যন্ত্র করেছে আজকে। তাই 5 বছর ক্ষমতায় আছেন, যা পারেন করে নিন, তারপরে খেলাটা আবার আমরাই ঘুরাবো। তাহলে সবাই বুঝতেই পারছো যে সরকার আমাদেরকে কিভাবে ঠকিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে আমাদের 14 গোষ্ঠীর ত্রিকুচি গোষ্ঠী সরকার বের করতে চাইছে। অন্নপূর্ণা ভান্ডার যদি পাবো আমি, তো আমি আমার 7 গোষ্ঠীর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিসের জন্য দেবো? এর তলে তলে আপনাদের চক্রান্তটা আর সাধারণ মানুষ বলুন আর আমাদের বলুন, বুঝতে আর দেরি নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম অন্তত দিল্লিতে এবং হরিয়ানায় যে দামে দেওয়া হয় সেই দামেই পাবেন। কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যখনই শপথ গ্রহণ করলেন এবং তার বেশ কিছুদিন যাওয়ার পরে তেলের দাম হুট করে 105 টাকার বদলে 108 টাকা হয়ে গেল। बल्कि बहुत सारी तारीख ऐसा है जो लोग वंदे मातरम पढ़ते हैं लेकिन देश की से मोहब्बत नहीं करते हैं, देश के अंदर अंदर जड़ काटते हैं। मुसलमान कभी किसी से बगावत नहीं किया, मुखालफत देश के लिए এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কাজকর্মের জন্য প্রতিনিয়ত বিপদে পড়ছে। আজকে দেখতে পারি ভারতের অসংখ্য সুপারস্টার এই শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং এর কারণ একটাই, শুভেন্দু অধিকারী মুসলিমদের উপর অত্যাচার করে এবং সে নির্বাচিত হওয়ার পর থেকেই অসংখ্য স্বৈরাচারী কর্মকাণ্ড করতেছে, অসংখ্য দুর্নীতি করতেছে এবং অনেক কথা বলে উস্কানিমূলক। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন শুভেন্দু অধিকারীর যে খারাপ অবস্থা হয় এবং ভারতের রাজনীতির গোপনে অনেক ঘটনা ঘটতেছে। আজকে সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নামতে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে এগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গভর্নমেন্ট আমি ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দি দেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছু সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th ইন প্রেজেন্স অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আই টুক দ্য ওথ, এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর
আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। যে নতুন দুটো সুবিধা এই প্রথম আমরা সেন্সাসে, লাস্ট সেন্সাস 2011 হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইথিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইবো যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা পালিত হলো, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিমদের সেই ঈদ উল আজহার শুভেচ্ছা দিতে যেন ভুলে গেলেন। ফেসবুকে তার পোস্টে ঈদের শুভেচ্ছা পাওয়া গেল না। কিন্তু কেন? এর পিছনে কি রহস্য? আসল উদ্দেশ্য কি? এটার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বার্তা দিতে চেয়েছেন? এইসব বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হলো যা মুসলমানদের টাইট দেওয়ার জন্য। প্রথমে বলা হলো যে মসজিদে নামাজ পড়তে হবে, রাস্তায় যে জুম্মার দিনে কিছু অংশ মানুষ নামাজ পড়তেন সেই নামাজে বাধা দেওয়া, এমনকি রেড রোডে যে ঈদের নামাজ সেটাও পড়তে দেওয়া হলো না। ঠিক আছে, ব্রিগেড মাঠে নামাজ পড়তে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় রাজ্য সরকারের এই আইন মেনে নিয়েছেন এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন। হ্যাঁ, মুসলমানরা প্রত্যেকটা মসজিদে নামাজ হয়েছে, প্রত্যেকটা শুক্রবার থেকে শুরু করে আজকে জুম্মার দিন আছে, সারা পশ্চিমবঙ্গে কোথাও দেখাতে পারবে না রাস্তায় নামাজ হয়েছে। গতকাল ঈদ হয়েছে, সারা পশ্চিমবঙ্গে কোথাও একটা ছবি দেখা যায়নি যে রাস্তায় নামাজ হয়েছে। অর্থাৎ মুসলিমরা সরকারের তৈরি করা আইন মানে, এটাই তার প্রমাণ, এবং মুসলিমরা আইন মেনে নিয়েছে। বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো পশু গরুকে জবাই করা বা বলি দেওয়া যাবে না, কুরবানি করা যাবে না। মুসলমানরা বলল ঠিক আছে, আমরা করব না, সরকার আইন করেছে, সরকারের আইন মেনে নেব। যে মুসলমানদের টাইট দেওয়ার জন্য এই আইনগুলো করা হয়েছে, মুসলমানরা সরকারের সেই সমস্ত আইন মেনে নিয়েছে যা তারা আইন মানে এবং সরকারকে সহযোগিতা করে, তা প্রমাণ করেছে বারবার। অর্থাৎ মুসলমানরা আইন মেনে কাজ করে, মুসলমানরা সরকারকে সহযোগিতা করে, কিন্তু সেই সরকার মুসলমানদের ঈদের শুভেচ্ছা দিতে ভুলে গেছেন তার ফেসবুক পেজে। না, তার ফেসবুক পেজে সেই শুভেচ্ছা আমরা দেখলাম না। গতকাল ঈদ উপলক্ষে কোনো ঈদগায় কিংবা মুসলমানদের কোনো বাড়িতে মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী কালকে গেলেন কোথায়? ইসকন মায়াপুর, সেখানে গোমাতার পুজো করেছেন। তিনি তার ধর্ম পালন করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি ইসকনে যেতেই পারেন। কিন্তু রাজ্যের দ্বিতীয় বৃহত্তম একটি সম্প্রদায়, যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা শুভেচ্ছা পর্যন্ত পেতে পারে না, তিনি শুভেচ্ছা না দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি কি বোঝাতে চেয়েছেন ঈদের শুভেচ্ছা তোমাদের দিচ্ছি না, এটা তো সামান্য জিনিস, যা দিতেই পারতাম এর থেকে বড় সড়ভাবে তোমাকে বঞ্চিত করব, তোমাদের আরো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বঞ্চনা স্বীকার করব, এই বার্তা কি তিনি দিতে চেয়েছেন? গণতান্ত্রিক দেশে বলা হয় যারা সরকারে আসে তাদের যারা ভোট দেয় এবং যারা না দেয় তাদের সকলের প্রতিনিধি সরকার। সরকার সকলের, মানুষের দেখবেন, সে হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো সম্প্রদায়, যে কোনো জাত, যে কোনো গোষ্ঠী, যে কোনো বর্ণ, যে কোনো ধর্মের হতে পারে। কিন্তু সরকার তিনি যখন শপথ গ্রহণ করেন, তিনি জাতের হয়ে, কোনো ব্যক্তির হয়ে, কোনো ধর্মের হয়ে, কোনো গোষ্ঠীর হয়ে শপথ গ্রহণ করেন না, সমগ্র জনগণের পক্ষে কথা বলার জন্য শপথ গ্রহণ করেন, জনগণের সেবা করার জন্য শপথ গ্রহণ করেন। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার সময় সেই একই কথা বলেছিলেন। বিধানসভায় শপথ গ্রহণের সময়ও সেই একই ধরনের কথা বলেছিলেন। তিনি ধর্ম দেখে, জাত দেখে
আলাদা করবেন না, বিভাজন করবেন না। কিন্তু ইভেন্ট মিডিয়ার সামনে তিনি বলেছিলেন, বিরোধী দলনেতা হিসাবে তিনি যে সমস্ত বিতর্কমূলক বক্তব্য রেখেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি এখন সবার মুখ্যমন্ত্রী, সেই সমস্ত বিতর্কমূলক বক্তব্য রাখবেন না। কিন্তু বাস্তবতা কোথায়? একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে যেখানে সব ধর্মের, ভারতবর্ষের মতো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আলাদা সংস্কৃতি, আলাদা ভালোবাসা, আলাদা কৃষ্টি, আলাদা কালচার, অথচ সব মিলেমিশে একাকার, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যের বার্তাটুকু রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারলেন না। একটা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়, তাদের একটা সবচেয়ে বৃহত্তম উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, সেই ঈদুল আজহার উৎসবে শুভেচ্ছা ফেসবুকে দিতে পারলেন না। দিলে কি এমন ক্ষতি হতো? না, উনি শুভেচ্ছা দিলেন, মুসলমানদের বিরাট কিছু উপকার হতো বা সংখ্যালঘু সম্প্রদায় বিরাট কিছু উপকৃত হতেন বা খুব কিছু হতো, তেমনটা নয়। কিন্তু তিনি দিলে কি ক্ষতি হতো? কেন তিনি শুভেচ্ছা বার্তা দিলেন? পরে দেখা গেল তিনি টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। টুইটারে যেখানে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী, যে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী, যিনি তারই দলের সর্বোচ্চ নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ফেসবুকে শুভেচ্ছা প্রদান করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি একটা রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি শুভেচ্ছা বার্তা দেবেন না? তার রাজ্যের মানুষকে তিনি শুভেচ্ছা বার্তা দেবেন না? এটা নিয়ে ভারতের যদি এবারই শিক্ষা না হয়, তাহলে পরের বার আরো বেশি কান্না করতে হবে ভারতীয় নাগরিকের। এবার মুসলমানদের কোরবানি ঈদে তারা গরু কোরবানি করতে দেয়নি, যার কারণে সেখানে যারা গরু ব্যবসায়ী ছিল বা যারা গরু বড় করেছিল, লালন পালন করেছিল, সেই সকল গরু ব্যবসায়ীদের গরু বিক্রি হয়নি। এতে করে তাদের সংসারের মধ্যে নেমে আসে এক বড় ধরনের দুর্ভোগ। সেই দুর্ভোগ কাটিয়ে কিভাবে উঠবে সেই পরিবার? অনেকেই বলছে, আমাদের ভারতের সরকার প্রয়োজনে আমাদেরকে বিষ দেখ, আমরা বিষ খেয়ে দুনিয়া ত্যাগ করি, গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। তারপরেও আমাদের গরুগুলো যেন বিক্রি করতে দেয়। এবার ভারতে যা করা হয়েছে সেটা হয়তোবা আর কোনোদিন চাইলেই তারা মুছে দিতে পারবে না। ভারতের মধ্যে রয়েছে লক্ষ কোটি কোটি মানুষ যারা মুসলমান ধর্ম পালন করে। তাদের বছরে দুইটি ঈদ আসে, একটি কোরবানি ঈদ। সেই কোরবানি ঈদে তারা পশু কোরবানি করে, আর সেই পশু কোরবানি করতে ভারতের অনেক জায়গায় এবার দেওয়া হয়নি। বলা হয়েছে আপনারা গরু কোরবানি দিতে পারবেন না, তবে আপনারা খাসি বা ছাগল কোরবানি দিতে পারবেন। পরবর্তীতে সেটাও তারা কোরবানি করতে দেয়নি। এই যে আপনারা যে দেখছেন মানুষগুলো চিৎকার করে কান্না করছে, ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এরা কেউ গরু বিক্রি করতে পারেনি, এবার তাদের লস হয়েছে। সেই লস কাটিয়ে ওঠার মতো সামর্থ্য তাদের নেই। তাহলে ভারতের সরকার কি যারা গরু লালন পালন করেছে তাদের ক্ষতিপূরণ দিবে? যদি তা নাই দেয়, তাহলে শুধুমাত্র মুসলমান ধর্মের প্রতি ক্ষোভ বা আক্ষেপ থেকে কেন ভারতীয় নাগরিকের এত বড় ক্ষতি করলেন সরকার? শুভেন্দু অধিকারী যেদিন থেকে ক্ষমতা পেয়েছে সেদিন থেকেই উগ্রবাদী হিন্দুদেরকে লেলিয়ে দিয়েছে মুসলমানের উপরে। এটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। তিনি নিজেও একের পর এক কড়া ভাষায় জবাব দিচ্ছে বাঙালিদেরকে উদ্দেশ্য করে। বাংলাদেশকে নাকি আর কোনো ছাড় দিবে না শুভেন্দু অধিকারী। হ্যাঁ, যেমন কথা তেমনই তার কাজ। আমাদের একটি পবিত্র ঈদ, ঈদুল আজহা, সেই ঈদটি উদযাপন করতে দেয়নি ভারতের অসংখ্য জায়গায়। গরু খাসি কোনোটাই কোরবানি করতে দেয়নি, বরঞ্চ সেখানে নিয়ে এসেছিল একটি শুয়োর, যেটাকে বলছিল তোমরা শুয়োর কেটে খাও, কোনো সমস্যা নেই। এর চাইতে জঘন্যতম কোনো ঘটনা আর ঘটতে পারে না। এছাড়া আরো একটি দুঃখের বিষয়, ভারতের অসংখ্য মসজিদের মধ্যে এবার ঈদের নামাজ আদায় করতে দেয়নি। ভারত আসলে কি চাচ্ছে? আমাদের মুসলমান ধর্মে বর্ণিত রয়েছে গাজাতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে, হয়তোবা সেটাকে ঘনিয়ে আনার জন্যই তারা একের পর এক এইভাবে পরিকল্পিতভাবে মুসলমানের উপরে আঘাত করে যাচ্ছে। আজ পুরো মুসলমান জাতি চুপ করে আছে। আমরা চাইনি কোনো বিভেদ, উৎসব যার যার, শান্তি নিয়ে বাঁচার অধিকার সবার। আর সেখানে শান্তির বদলে ভারতীয় মুসলমানরা কি পাচ্ছে সেটা আপনারা দেখতেই পেরেছেন। যাই হোক, ভারতের মুসলমানের পক্ষে কথা বলার আগে আমি কথা বলতে চাই ভারতের সেই সকল গরু ব্যবসায়ীর পক্ষে যারা আজ না খেয়ে আছে। জব তো আমরাই হচ্ছি। এই কোরবানি ঈদের উপলক্ষে তারা গরু ক্রয় করে এনেছে, লালন পালন করেছে, কোরবানি ঈদে বিক্রি করবে, সেখান থেকে কিছু মুনাফা আসবে, যেটা দিয়ে তারা নতুন করে আরেকটি ব্যবসা করবে। আর সেখানে গরুটি বিক্রি করতে পারেনি। ভারতের অসংখ্য নাগরিক মানুষের কাছ থেকে ধারে টাকা এনে তারপরে গরুর ব্যবসায় নেমেছিল। আজ তারা পথের ফকির, সেই ধারের টাকা দিবে কিভাবে? ভারতে একটি নতুন নিয়ম করা হয়েছে, আপনি যদি গরু কোরবানি দিতেই চান তাহলে 14 বছর বয়স হতে হবে সেই গরুর। 14 বছরের আগে কোরবানি দিতে পারবেন না। মানে আপনারা একজনকে মা মেনেছেন, তবে 14 বছর পর্যন্ত সেই মায়ের প্রতি আপনাদের ভালোবাসা থাকে। 14 বছর পর সেই ভালোবাসা কোথায় যায়? এই আপনাদের কেমন ভালোবাসা? নিজেরাই মূর্তি বানান, নিজেরাই আবার পানির মধ্যে ডুবিয়ে দিয়ে আসেন। গরুর মাংস সরবরাহে ভারত পুরো বিশ্বে দ্বিতীয়তম অবস্থান অর্জন করেছে। সেই ভারত আবার বলে গরু কোরবানি দেওয়া যাবে না। আসলে গরু
গরু কুরবানি দেওয়া যাবে না বিষয়টা এটা না, মুসলমানদেরকে ঈদ পালন করতে দিবে না, নামাজ পড়তে দিবে না, এটাই মূলত বিষয়। ভারতের যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার দেশ যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে যে যার যার ধর্ম তার মতো করে পালন করুক, এবং সেটা পালন করার জন্য আপনি একজন জনগণ হয়ে তাকে সাহায্য করুন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মকাণ্ড এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপটে যে অসংখ্য ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।